সরলা কাভার থেকে নিজের কাপড় চোপড় নিয়ে এলোমেলো করে রাখছে ট্রলিতে। চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। বুক সেলফের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে চয়ন, তার দৃষ্টি সরলার পানে। সকালে অফিস যাওয়ার সময় দেখে গেছে চোখ পানি, সন্ধ্যায় এসে দেখছে চোখ জোড়া পানিতে টইটুম্বুর, গাল ভিজে একাকার। সারাদিন কেঁদে পার করার ইঙ্গিত ছিল তাতে। অফিস থেকে ফেরার পর যখন বলে, দ্রুত ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে নাও, রাতের ফ্লাইট, আমরা একটু পরেই এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরোবো। এই কথা শোনার পর সরলার কান্নার গতি বেড়েছে। খানিক পরপর চয়নের দিকে অনুরোধ মাখা চোখে তাকিয়েছে, যেন তাকে আটকায়। প্রিয়তমাকে এভাবে কাঁদতে দেখতে চয়নের ভালো লাগছে না। সরলার যাওয়া তারও পছন্দ হচ্ছে না। ইচ্ছে করছে কাছে টেনে নিয়ে বলতে, কেঁদো না, কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকবে। কিন্তু পড়ালেখার কথা ভেবেই নিজের সব অনুভূতি চাপা দিয়ে নিয়ে যেতে হচ্ছে। মাত্র মাসখানেকের ব্যাপার, দেখতে দেখতেই কেটে যাবে। এখন অনুভূতির থেকে সরলার পড়াশোনা অতি গুরুত্বপূর্ণ। তাই নিজেকে যথেষ্ট গম্ভীর রাখছে যেন সরলা তার অনুভূতি আঁচ করতে না পারে। সরলার কান্না সইতে না পেরে দ্রুত বেগে আসে। সরলার হাতে থেকে জামা কাপড় নিয়ে নিজেই গুছিয়ে দেয়। তারপর ড্রেসিং টেবিলের উপর থেকে সরলার পাস মোবাইল সরলার হাতে দেয়। দুজনের পাসপোর্ট টিকিট আগেই নিয়েছে। এক হাতে সরলার হাত আর অন্য হাতে ট্রলির হাতল ধরে বলে, দ্রুত যেতে হবে, চলো। সুযোগ দেয়নি চয়ন। তার মনে একটা কথা, যত দ্রুত সম্ভব সরলার চোখের আড়াল হতে হবে তাকে। সরলা টু শব্দ না করে অপলক চেয়েছিল চয়নের দিকে। লোকটার কি একটু দয়া মায়া হচ্ছে না এখনো? প্লেনে বসেও পুরো পথ চয়নের কাঁধে মাথা রেখে নিঃশব্দে কেঁদেছে। চয়ন বারবার এটা সেটা বলে সান্ত্বনা দিয়ে গেছে, যদিও তাতে কোনো লাভ হয়নি খুব একটা। চয়নটা মিরপুর গিয়ে পৌঁছেছে তখন প্রায় মাঝরাত। চয়ন আগেই বলে রেখেছে তার শ্বশুরকে তানভীর সাহেব এয়ারপোর্টে নিতে এসেছে মেয়ে আর মেয়ে জামাইকে। বাসায় পৌঁছে শাশুড়ির সাথে কুশল বিনিময় শেষ। চয়ন জানায় সে খানিক পরই চলে যাবে। কারণ জিজ্ঞেস করলে চয়ন সরলার পড়ালেখা বন্ধের সিদ্ধান্তের কথা জানায়। তার মনে সে এখানে থাকলে সকালে তার সাথে যাওয়ার বায়না করে। এমনিতে আর সারাদিন কাঁদছে মেয়েটা। রাতের খাবার শেষে চয়ন নিজ বাসায় ফিরে আসে। বাসায় গিয়ে যে সরলার দরজা বন্ধ করেছে আর খোলেনি, ফলে চয়নের সাথে তার দেখাও হয়নি। এই ব্যাপারটায় চয়নের খারাপ লাগার কথা থাকলেও তার খারাপ লাগেনি। সরলাকে কল দিয়ে পায় না চয়ন। ফোন হাতে রুমের এ মাথায় ও মাথায় পায়চারি করছে। মনটা হু হু করে কাঁদছে সরলার জন্য। কথা বলে একটু শান্তি লাগতো। সে পথও বন্ধ রেখেছে মেয়েটা। বিষণ্ণতায় সে আছে পুরো মুখ। চরণ আসে ভাইয়ের রুমে। দরজা খোলা থাকায় ভাইয়ের অস্থিরতা চোখে পড়ে। সে পুরো চিন্তিত। আবার সরলার সাথে ঝামেলা হয়েছে। হঠাৎ নিয়ে এলো সরলাকে বাসায় দিয়ে আবার নিজ বাসায় ফিরে এলো। কারণ কি? চরণের কৌতূহলী মন প্রশ্ন তোমাকে চিন্তিত দেখা। ছাড়ে চয়ন। অতঃপর অস্থির গলায় বলে, আমাকে মেরে ফেলবে নির্ঘাত। এইটুকুনি আমাকে সারাক্ষণ চিন্তার সাগরে ডুবিয়ে রাখে, ভাবতে পারিস? রুমে ঢুকতে ঢুকতে প্রশ্ন করে চরণ। চয়ন তেতে উঠে বলে, ঝামেলা হওয়ার মতো কোনো বিষয় না হলে ওই পুচকে ঝামেলা ধার করে আনবে। তার সেমিস্টার ফাইনালের ডেট পড়েছে, আমাকে বলেনি পর্যন্ত। বাবার থেকে শুনে আমি জিজ্ঞেস করলাম, কি বলে জানিস? ও পড়ালেখা করবে না, পড়ালেখা বন্ধ করে সংসার করবে। গো ধরে বসে আছে। কোনো মতে মানিয়ে রাজি করলাম। আজ সকাল থেকে এক নাগাড়ে কেঁদেছে, পুরো ফ্লাইটেও কেঁদেছে। বাসায় দিয়ে আসলাম, রুমে দরজা দিয়ে কাঁদছে। এখন ফোনটা উঠাচ্ছে না, সারাদিন কিছু মুখেও নেয়নি, যা জেদি খাবেও না। এইসব পাগলামির কোনো মানে হয় বল? এইটুকানি বিড়াল ছানার মতো দেখতে মেয়েটা নিজের পাগলামি আর রাগ দিয়ে আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। আমার মাথাটা কাজ করছে না, একে নিয়ে কী করবো আমি? চরণ বিস্মিত নয়নে চেয়ে আছে তার ভাইয়ের দিকে। সরলার জন্য চয়নের অস্থিরতা দেখে তার মনে একটাই কথা আসে, এদের মাঝে ভাব ভালোবাসা হলো অবশেষে। আমার ক্যাবলাকান্ত ভাইটা মাস দুয়েকের ব্যবধানে ক্যাবলাকান্ত থেকে রোমিও হয়ে গিয়েছে। ভাবা ভীষণ আনন্দ লাগছে চরণের। রীতিমতো নাচতে ইচ্ছে করছে। এরই মাঝে চয়ন তার শাশুড়িকে কল দেয়। সাবিনা জানায় সরলা এখনো বেরোয়নি রুম থেকে। চয়ন চিন্তিত
দিন কিছু মুখে নেয়নি, তার উপর কন্টিনিউয়াসলি কেঁদে অসুস্থ হয়ে যাবে। আপনি দরজা নক করে দেখুন খোলে কিনা, না খুললে আমাকে জানান, আমি আসছি। ফোন রেখে চরণের বিস্মিত চেহারার দিকে তাকায়, ফুরুকুসকে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? তোমাদের মাঝে ভাব ভালোবাসা হয়ে গেছে? চয়ন ভাইয়ের কথাকে এড়িয়ে ওয়ালেট হাতে নিয়ে দরজাটা লাগিয়ে দিস, আমি বেরোচ্ছি। সকালে ওখান থেকে ফ্লাইট ধরবো। মা বাবা ওই রাত 3টায় তুমি খিলগাঁও থেকে মিরপুর যাবে। বিস্মিত গলা চরণের। কিট্টিটা না খেয়ে আছে সারাদিন, এখনও কাঁদছে। আসার আগে দেখাও করেনি, অভিমানে ফোনটাও তুলছে না। এত সবের মূল কারণ আমি, কারণ যেহেতু আমি, তাই সমাধানও আমি। চয়ন বেরিয়ে যায়। চরণ ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে থাকে, ঠোঁটের কোণে ঝুলছে তৃপ্তির হাসি। কে বদলায়, ভালোবাসার মানুষটার অস্থিরতা যেন নিজেকে নিঃস্ব। চয়ন সুরলার দেখা পেয়েছে ভোর 6টার দিকে। চয়নকে দেখে জাপটে ধরে ভীষণ কান্না জুড়ে দিয়েছে। পরম যত্নে আঁকড়ে ধরে প্রিয়তমার মান অভিমানের পালা শেষ করে চয়ন। এক বুক বিষণ্ণতা নিয়ে চয়ন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। চয়নকে বিদায় জানাতে গিয়ে কান্না মাখা গলায় সুরলা সতর্ক করেছে, পড়ে থাকবে, XYZ কে নিয়ে না ভেবে আমার কথা ভাববে। আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখবে। একবার কল দিলে যেন তোমাকে পাই, মনে থাকবে? চয়ন হেসে বলেছিল। মনে থাকবে কর। অফিসে থাকায় অস্থিরতার মাত্রা সারাদিন কম থাকলেও বাসায় ফেরার পর তা যেন বেড়ে 10 গুণ হলো। চারিদিকে সুরলার স্মৃতিতে ভরা। বিষণ্ণ মনে কল দিতে গিয়েও দেয় না। সে জানে এখন ফোন দিলে সুরলা কাঁদবে। এখন সুরলার কান্না দেখার শক্তি নেই তার। রাত 8টার দিকে সুরলাই কল দেয়। চয়ন তখন বিষণ্ণ মনে সোফায় বসে আছে। সুরলার কল দেখে কি যেন ভাবে, তারপর রুমে চলে যায়। মিনিট 10 পর হাত দিয়ে ভেজা চুল ঝাড়তে ঝাড়তে রুম থেকে বেরোয়। বোঝাই যাচ্ছে শাওয়ার নিয়েছে। তারপর কিচেনে যায়, চুলে কফি বানানোর জন্য পানি বসায়। চাঁদাভাবে কফি বানায়, তারপর ভুট্টা ভেজে পপকর্ন করে। দুটো খাবার নিয়ে ফিরে ড্রয়িং রুমের সেন্টার টেবিলে রাখে। সোফায় গায়ে দিয়ে টিভি ছাড়ে, বেছে বেছে স্পোর্টস চ্যানেল দেয়। অবশেষে একটা স্বাদ ছেড়ে ভিডিও কল দেয় সুরলাকে। রিসিভ হতেই চমৎকার একটা হাসি উপহার দেয়। সুরলা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে চয়নের পানে। চয়নের চেহারায় বিষণ্ণতার লেশ মাত্র নেই। সে কি উৎফুল্ল, সে যেন তার যাওয়াতে দুঃখ নয়, বরং সুখে আছে চয়ন। সুরলা ভাঙা গলায় জিজ্ঞেস করে। চয়ন ফোনটা ঘুরিয়ে নিজের অবস্থা দেখায়, তারপর কফিতে চুমুক দিয়ে হাস্যরসী জবাব দেয়, বিন্দাস আছি করলা বেগম, নিজেকে ব্যাচেলার ফিল হচ্ছে। কফি বানালাম, তারপর পপকর্ন ভাজলাম। পিৎজা নিয়ে কিছুক্ষণ পর একজন বন্ধু আসবে, দুজনে মিলে সারা রাত খেলা দেখব। কি বিন্দাস। চয়নের এই আনন্দ মেনে নিতে পারে না সুরলা। এদিকে সে কেঁদে মরছে, অন্যদিকে চয়ন আনন্দে কাটাচ্ছে। ভাবতে যেন কান্না পাচ্ছে। সুরলা অভিমানী গলায় বলে, আমাকে কি একটু? আজ সকাল থেকে এই নিয়ে 10 বার ফোনে কথা হচ্ছে আমাদের। মিস করার সময় পেলাম কোথায়? আমরা যেহেতু একে অপরের অ্যাটাচমেন্টে আছি, তাই মিস করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না। আর কটা দিনেরই তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। তোমার সব ধ্যান পড়ালেখা আর বন্ধুবান্ধবদের সাথে পার করবে। একদম আমার জন্য কাঁদবে না। তুমি কাঁদলে আমি কিন্তু আর কল দেব না। সুরলার চোখে এবার পানি এসে গেছে, 2-1 ফোঁটা গড়িয়েও পড়েছে। চয়ন বিরক্তি চোখে তাকায়। একদম ভ্যা করবে না, ভালো লাগে না এসব। ওখানে গেছো, পড়ালেখা করো, নিজেও ভালো থাকো আর আমাকেও এখানে ভালো থাকতে দাও। আমি যেহেতু তোমাকে মিস করছি না, তাই তুমিও আমায় মিস করো না। কাল সকাল থেকে কাঁদছো, এত কান্না আসে কোথা থেকে? আমি কি মরে গেছি? বারবার ফোন দিচ্ছি, ভিডিও কল দিচ্ছি, এরপরও কাঁদছো তুমি। এসব কান্নাকাটা শেষ হলে কল দিও। আমার বন্ধু আসছে, তোমার কান্না দেখার সময় নেই। রাখলাম এখন। খট করে কল কেটে দেয় চয়ন। সুরলা কান্নায় ভেঙে পড়ে। কান্না এই বদলোকের জন্য আমি কাঁদবো না, শুধু কষ্ট দেয় আমাকে। আমার ভালোবাসার মূল্য দেয় না, আমিও দিব না। তার কথা ভাববো না, কোনো যোগাযোগ করবো না। সে আমাকে তারা বিন্দাস থাকতে পারলে আমিও পারবো।
সম্পূর্ণ ধ্যান পড়ালেখায় দিব, রেজাল্ট দিয়ে দেখিয়ে দিব থেকে আমি রাগে হিতহিত জ্ঞান শূন্য হয়ে সবকিছু থেকে ব্লক দেয় চয়নকে। নাম্বার ব্লক দেওয়ার আগে একটা টেক্সট পাঠায়। আপনি থাকুন আপনার বিন্দাস লাইফ নিয়ে, আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমার পরীক্ষার সামনে আমি চাই না আপনার মতো কেউ আমাকে বিরক্ত করুক। হার্টলেস পিপল, গুড। মেসেজ পেয়ে জয়নের ঠোঁটের কোণে হাসি ফোটে, বিশ্বজয়ের হাসি। অবশেষে তার পরিকল্পনা সার্থক হয়েছে, তার নিজেকে বিন্দাস দেখানোর অভিনয় সফল হয়েছে। জয়ন জানে সরলা খুব জেদি, একবার জেদ চাপলে সহজে ছাড়ে না। সরলাকে পড়ালেখায় মনোযোগী করতে এই জেদের আশ্রয় নিয়েছে সে। এবার মেয়েটা জেদের বসে পড়ালেখায় মনোযোগী হবে, পরে ঠিক মানিয়ে নেওয়া যাবে। দীর্ঘ তুমি যদি জানতে তোমার শূন্যতা আমাকে কতটা পোড়াচ্ছে, তবে তোমার ওখানে থাকা সম্ভব হতো না কিট্টি। তাই অভিনয়ের আশ্রয় নিতে হয়েছে। সরি কিট্টি। বানানো খাবার আর খাওয়া হয় না চয়নের। টিভি বন্ধ করে বিষণ্ণ মনে শুয়ে পড়ে সোফায়। তারপর স্থির দৃষ্টিতে ক্যালেন্ডারের দিকে তাকিয়ে থাকে। এই অস্থিরতার মাঝেই কেটে গেছে প্রায় মাস খানেক। সরলার সেমিস্টার ফাইনাল শুরু হয়েছে, 3টে পরীক্ষা চলে গেছে। জেদের বসে সরলা কোনো প্রকার যোগাযোগ করেনি চয়ন, নিয়মিত খবর নেয়। সরলার জেদ বাড়াতে ইনস্টা আর ফেসবুকে বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি, হাসি আড্ডা, ছবি আপলোড দেয়। সে জানে অন্য কারো আইডি থেকে সরলা ঠিক তার আইডি চেক করবে। সে অধীর করে অপেক্ষায় থাকে কখন সরলার পরীক্ষা শেষ হবে। সরলার জেদ নিয়ে তার সম্পূর্ণ ফোকাস ঢেলেছে পড়াশোনায়। চয়নের আপলোড দেওয়া নতুন নতুন ছবি যেন তার জেদের আগুনে ঘি ঢেলেছে। সে তোর আগে অভিমানে ঠিক করেছে এই। তবে 2 দিন পরীক্ষার হল থেকে বেরিয়ে ভার্সিটির বাইরে যেতেই চয়নকে এক পলক চোখে পড়েছে, মুহূর্তেই আবার উধাও হয়ে গেছে। সরলা সেটা সম্পূর্ণ মনের ভুল ধরে নিয়েছে। আজ সরলার শেষ পরীক্ষা। পরীক্ষা শেষে পিয়াম আর রাসুনার সাথে পুরো বেলা ঘুরে সন্ধ্যায় বাসায় ফিরেছে। যাক, অবশেষে ভালোই ভালোই এক্সাম শেষ হলো। কাল খালামুনির বাসায় যাবে সে, কদিন বেরিয়ে আসা যাবে। অনেকদিন যাওয়া হয় না। হুট করে চয়নের কথা মনে পড়ে তার, অভিমানে ছেয়ে যায় ভিতরটা। মানুষটা এত নিষ্ঠুর কেন? এতদিনে একটাবার যোগাযোগ করলো না। চট্টগ্রাম থাকতে তো হাবভাবে মনে ভালোবাসা আছে মনে হয়েছে, তবে এতটা নির্দয় কিভাবে হতে পারলো? তার রাগও ভাঙায়নি, উল্টো বিন্দাস লাইফ লিড করছে। মনে মনে বেশ কালমন্দ করে চয়নকে। ফ্রেশ হয়ে ক্লান্তিমাখা শরীরটা এলিয়ে দেয় খাটে। সারাদিনের ধকলের চোখে ঘুম নেমে এলো মুহূর্তেই। ঘুম ভাঙে রাত 10টায়। চোখ খুলতেই পাশে বড় আকারের একটা টেডি বিয়ার চোখে পড়ে। পুরুকুসকে নড়ে চড়ে দেখে, বিড়বিড় করে বলে, এটা কোথা থেকে এলো? টেডি বিয়ারের কোলে রাখা একটা বুকি, সেখানে একটা চিরকুট, তাতে একটা শব্দ লেখা, সরি। ভিত্তি ভুরুকুসকায় সরলা। ঘটনা উদ্ঘাটন মা, বিনার কোনো সারা শব্দ আসে না। বিছানা ছেড়ে রুমের বাইরে যায় সরলা। মা বাবা সরল বলে ডাকে, কারো শব্দ নেই। নিজের রুম বাদে বাকি রুম খুঁজে বুঝতে পারে বাসায় এই মনোক্তিতে রুমের দিকে এগোয়। উদ্দেশ্য মাকে ফোন দিয়ে জানা তারা কোথায় গেছে। রুমে এসে ফোন হাতে নিতে এগোয়। হঠাৎ খট করে দরজা লাগানোর আওয়াজ কানে আসে। মানুষটা বোধহয় দরজার আড়ালে লুকিয়েছিল। বাসায় কেউ নেই, তবে দরজা লাগালো কে? ভূতপ্রেত নয় তো? এই ভেবে ভয়ে কেঁপে ওঠে সরলা। পিছু ফিরে তাকানোর সাহস হয় না, তবে বুঝতে পারে কেউ একটা পিছন থেকে তার দিকে এগিয়ে আসছে। ভয় সিটিয়ে যায় সরলা। মানুষ সরলার গা ঘেঁষে দাঁড়ায়। সরি। কণ্ঠটা অতি পরিচিতটাকে সরলার কাছে। এই কণ্ঠী মানবের বিচরণ তার হৃদয়ে নিয়ে করে। সরলার অস্ফুট চয়ন। সেই মুক্ত ঘন চয়নে তড়িৎ পেছনে ফেরে সরলা। চয়নের কণ্ঠ কানে যেতেই ভূতের ভয় কেটে গেছে। পিছু ফিরতেই চয়নের বুকে বাড়ি খায়। নিজেকে সামলে চয়নের দিকে ফিরে দাঁড়ায়। চয়নের গভীর দৃষ্টি তার পানে। সরলার বিশ্বাস হয়েও যেন হচ্ছে না এতদিন বাদে চয়ন তার মুখোমুখি দাঁড়িয়ে আছে। সত্যতা যাচাই করতে চোখ কষলে ফিরতি তাকায় সে। হ্যাঁ, এখনো চয়নই দাঁড়িয়ে আছে তার সামনে। সরলা তাকানো দেখে চয়ন ছোট্ট করে বলে,
এই ক্ষমা প্রার্থনা সূচক উচ্চারিত শব্দটাই সুরলাকে পুরনো সব কথা মনে করিয়ে দেয়। কিভাবে চয়ন তাকে থমকেছে, তার অনুভূতিকে মূল্যায়ন করেছে, তার ফিরে আসায় বিন্দাস লাইফ লিড করেছে, সবটা চোখে ভাসে যেন। সিন্দুক ভর্তি জমানো রাগ আর ক্ষোভের তালা ভেঙে বেরিয়ে আসার আকুতি জানায়। সুরলা তাদের নিজ হাতে মুক্তি দেয়, তারা নয়া উদ্যমে বেরিয়ে আসে। সুরলার চেহারায় রাগের আভা ফুটে ওঠে, গলাটা হয়ে ওঠে ক্ষিপ্ত। কেন এসেছেন এখানে? বিন্দাস লাইভ লিড করা শেষ নাকি এখনো বাকি আছে? সেটা সব সুরলার গালে আলতো করে শুয়ে কিছু বলতে চায়। সুরলা এক ঝটকায় হাত ছেলে ফেলে তীক্ষ্ণ দূরে থাকুন। আপনার মতো হার্টলেস মানুষকে দেখলে এতদিন একটা কোনো খোঁজ নেই, খবর নেই, এখন এসেছে আদিক খেতে দেখাতে। আমি চট্টগ্রাম থেকে চলে এসেছি, সেই খুশিতে উনি পার্টি করেছেন, বন্ধুদের সাথে চিল করেছেন। বন্ধুরা সব হাওয়া হয়ে গেছে। যান, বন্ধুদের নিয়ে চিল করুন, ব্যাচেলার লাইফ লিড করুন। আমি তো সব কাতর গলায় বলে চয়ন। সুরলা প্রতিবাদ করে ওঠে মুহূর্তেই। মোটেও আমার জন্য এসব করেননি, সব নিজের জন্য, নিজের মন থেকে করেছেন। আপনি কখনো আমায় ভালোই বাসেননি, বাসলে এতটা নিষ্ঠুর হতে পারতেন না। চট্টগ্রাম থাকতে ভালো সেজেন অভিনয় করেছেন, এখনো করছেন। আপনি পুরনো সেই প্রতিশোধ পরায়ণ মানুষটি আছেন, যে কিনা নিজের এক্সের কথা ভেবে কাউকে কষ্ট দিতে দ্বিধা করে না। আপনি একটা হার্টলেস মানুষ। চয়ন আবারও সুরলাকে বোঝানোর চেষ্টা করে। সরি, তো আমাকে কথা বলার সুযোগ দাও, আমার এসব করার পেছনে কারণটা বলতে দাও। চয়নের অনুরোধ সুরলার মন অব্দি যায় না। অভিমানে মনটা যে ঢাকা পড়েছে, অভিমানগুলো দলা বেঁধে রাগে পরিণত হয়েছে। রাগটা এখনো মাথা ছাড়া। খানিকটা চেঁচিয়ে চয়ন আপনার কোনো কথা শুনবো না আমি, চলে যান এখান থেকে। বন্ধুদের সাথে আপনার কোনো সরি আমি গ্রহণ করব না। আপনার সরিকে আমি থেমে পাশে তাকায়। বিছানায় থাকা টেডি বিয়ার আর বুকের দিকে নজর যায়। টেডি বিয়ার আচার মারে ফ্লোরে। এইসব নিয়ে এসেছেন আদি খেতে দেখাতে, অপমান করে আবার সরি বলতে আসছেন। এই জন্য জুতো মেরে গরুদান। আপনার সরিকে আমি বুকিতে তাজা গোলাপ ছিল, একটা নিয়ে ছিঁড়তে শুরু করে। তারপর চয়নের সামনেই ছুঁড়ে মারে ফ্লোরে। এতক্ষণ নিজেকে এবার ধৈর্যের ভাত ভাঙে চয়নের। সুরলার দিকে তেড়ে এসে কাজ চেপে ধরে শক্ত করে, থমকে ওঠে। একদম চুপ, আর একটাও বাজে কথা যেন না আসনি। সেই কখন থেকে একা বকবক করে যাচ্ছ, আমাকে কথা বলার সুযোগই দিচ্ছ না। সমস্যা কি তোমার? আমাকে রাগাতে ভালো লাগে? আমার হিংস্রতাকে আমন্ত্রণ জানাতে ইচ্ছে করে? আমার ভালো থাকাটা তোমার সুরলা চয়নের বাদন থেকে ছুটে যেতে চেষ্টা করে। ফিরতি ধমক দেয় চয়ন। চুপচাপ দাঁড়িয়ে থাকো, নড়াচড়াও করবে না। আমার পুরো কথা শুনবে। আমি কথা বলতে বললে তখন কথা বলবে, নয়তো নিকোটিনের ধোঁয়া ছাড়বো নাকে। তুমি আসলে ভালো কথা শোনার মানুষ নও, ধমক ছাড়া কথা শোনা না। আমি এখন কোমল আছি, আমাকে কোমল থাকতে দাও, হিংস্র করো না। এমনিতে গত একটা মাসে এক মুহূর্তের জন্য শান্তি দাওনি আমায়। আমার সব শান্তি কেড়েই বিরহ উপহার দিয়েছ। নিকোটিনের ধোয়ার কথায় চয়ন রেখে তাকায়। কত বদলোক, তাকে আবার হুমকি দিচ্ছে। শেষ কথা শুনে প্রশ্নবোধক চাউনি দেয়। সে কিভাবে চয়নের শান্তি কেড়েছে। সুরলার প্রশ্নবোধক দৃষ্টির জবাবে চয়ন ধীর গলায় তোমার সাথে খারাপ ব্যবহার, তোমার সাথে যোগাযোগ বন্ধ, বিন্দাস লাইফ লিডের সব, এসবের পেছনে ছিল তোমার পড়ালেখা। তুমি আমার কথা ভেবে ভেঙে পড়েছিলে। সারাদিন নাওয়া খাওয়া বাদ দিয়ে কাঁদতে শুধু। সামনে পরীক্ষা, তুমি পড়ালেখায় ছিল অমনোযোগী, সেই সাথে অসুস্থও হয়ে পড়তে। এসব আমার ভালো লাগতো না। যাতে তুমি আমার কথা মাথা থেকে নামিয়ে পড়ালেখায় মন দিতে পারো, তাই এই টুকটাক অভিনয় করেছি। ফোন দিয়ে সেদিন যখন কাঁদছিলে তখন আমার ভেতরটা ফেটে যাচ্ছিল যেন। আমি নিজেই ঠিক থাকতে পারছিলাম না, তাও নিজেকে চয়নের কথায় সুরলা পুরো কুচকে তাকিয়ে থাকে। ভাবছে চয়নের লজিকে তার কান দেওয়া উচিত না কি নয়। চয়নের গলা এতক্ষণে নরম হয়ে এসেছে। আর সেদিন ভিডিও কলে বলা বন্ধুর পার্টির কথা ছিল মিথ্যা। বা বিষণ্ণ মনে সোফায় ঘুমিয়ে পড়েছিলাম। আমার অবস্থানটা যদি তুমি টের পেতে,
আমার ইনস্টা ফেসবুকে পোস্ট করা ছবিগুলো সব আমাদের বিয়ের আগে তোলা। আমার বিষণ্ণতায় ঘুরতে যাবার কথা বা বিন্দাস থাকার কথা মাথায় আসেনি। গুগল ড্রাইভ থেকে নিয়ে আপলোড দিয়েছি। আমি জানতাম তুমি ঠিক অন্য কারো আইডি দিয়ে চেক করবে, চেক করে যাতে তোমার মাঝে জেদ সৃষ্টি হয়, তাই চেয়েছিলাম আমি। দেখো, আমি সফলও হয়েছি। ধ্যান জ্ঞান দিয়ে পড়াশোনা করে এক্সাম দিয়েছ, আর তা বেশ ভালোভাবেই। আমার ভূত মাথা থেকে না নামলে সম্ভবই হতো। সুরলাকে বিশ্বাস করাতে চয়ন গুগল ড্রাইভে গিয়ে ফাইল খুঁজে সব ছবি দেখায়, সাথে ডেটও। তাতে সুরলার দৃষ্টির তিক্ততার মাত্রা হ্রাস পাচ্ছে ধীরে ধীরে। তার পরিবর্তে অভিমানে সে ভিড় জমাচ্ছে। সে অন্যদিকে তাকিয়ে গমগমে তারপরও আপনি নিষ্ঠুর, আমার সাথে একটাবার যোগাযোগ করেননি, এসে দেখে অবধি যাননি। আমার পরীক্ষা কেমন হয়েছে তা জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেননি, কোনো খোঁজ নেননি, একটুও মিস করেননি আমায়। তুমি মা আর চরণকে জিজ্ঞেস করলে জানতে পারবে আমি খোঁজ নিয়েছি কিনা। তুমি তো জেদের বসে ব্লক দিয়ে আমাকে সব যোগাযোগের রাস্তা বন্ধ করে দিয়েছিলে। দিনে অন্তত 20 বার মাকে ফোন দিয়ে খোঁজ নিয়েছি। এই একটা মাস স্পাইয়ের মতো চরণ তোমাকে ফলো করেছে। তুমি কোথায় যাচ্ছ, আসছো, ঠিকমতো পৌঁছাচ্ছ কি না, এক্সাম ভালো হয়েছে কি না, এসব খবর কানে আসতো প্রতিনিয়ত। অনেক কষ্টে ছুটি নিয়ে 2 দিন তোমার ভার্সিটির সামনে তোমাকে দেখেও গেছি। এসব তোমার চোখে পড়বে না। তোমার চোখে পড়বে শুধু আমার রুট বিহেভগুলো। তোমার ভালো চেয়ে তোমাকে নিজের থেকে দূরে সরাতে গেলাম, এতে তুমি আমাকেই শত্রু বানিয়ে দিলে। কি কপাল আমার। চয়নের স্বরে ও অভিমানের ছোঁয়া যা স্পর্শ করেছে সুরলাকে। তার মানে চয়ন সত্যিই এসেছিল, আমি ভুল দেখিনি। পুরো ব্যাপারটা একবার ভাবে সুরলা। নিজের বোকামি বেশি ধরা পড়েছে। চয়ন যা করেছে ভালোর জন্যই করেছে। হয়তো পথটা অদ্ভুত ছিল, অদ্ভুত মানুষের চিন্তা ভাবনাও অদ্ভুত। যাই হোক, এর পেছনে আমার ভালোরই উদ্দেশ্য ছিল, আর সফলও হয়েছে। কত ভালোভাবে পরীক্ষা দিয়েছি, রেজাল্টও ভালো আসবে আশা করা যায়। এবার প্রাতিষ্ঠানিক ফলাফলের চিন্তা ছেড়ে ঘরোয়া দণ্ডের ফলাফল টানা যাক। এই মান অভিমান পর্ব শুকানো যাক। মানুষটা তার কথা রেখেছে, ঠিক শেষ পরীক্ষার দিন এসে হাজির হয়েছে। এইসব ভাবনার মধ্য দিয়ে সুরলা মান অভিমানরা পালাতে শুরু করেছে। সুরলা চয়নের দিকে তাকায়, চয়ন তার পানেই চেয়ে আছে। সে চোখ ছোট ছোট করে তাকায়। সুরলার চোখ থেকে অভিমানের বাতি নিভতে দেখে মুচকে হাসে চয়ন। সুরলা গালে হাত রেখে আলতো গলায় করলা বেগমকে কি তার বর একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে? বিবি গরিলা আক্তার কি পারে না বরকে ক্ষমা করতে? না, পারে না। করলার গরিলা বেগমের পর আজ তো একটা স্ত্রী প্রমুখ বদলো, যার কাছে তার পড়ালেখায় সব। এই পড়ালেখার জন্য সে স্ত্রীকে দূরে সরিয়ে দিতে দুবার ভাবে না। ভেংসি কেটে অন্যদিকে ফিরে বলে সুরলা। চয়ন বাঁকা এসে এতদিন তো খুব প্রতিবাদ করতে, আমাকে এই নামে ডাকবেন না, আমার নাম ব্যঙ্গ করবেন না। আজ দেখো নিজেই নিজের নামকে ব্যঙ্গ করছো। করলার গরিলা হিসেবে মেনে নিচ্ছ নিজেকে। নট ব্যাড তেলাপোকা বেগম। সুরলা বিস্মিত চাউনিতে। এই সিরিয়াস মুহূর্তেও এই বদলোকের মজা করতেই হবে? সুরলা চোখ আপনি আসলে একটা বদ। কোথায় স্ত্রী রাগ করেছে তার রাগ ভাঙাবেন, প্রপোজ টপোজ করবেন, তা না উল্টো মজা করছেন। প্রপোজ ছাড়াই বিয়ে সংসার সব হয়ে গেছে। কদিন বাদে কিট্টির পেট থেকে বাচ্চাও চলে আসবে। সেই বাচ্চা থেকেও বাচ্চা হবে, মানে আমাদের নাতিপুতি হবে। তারা আমাদের লাভ স্টোরি জানতে চাইবে। তখন বলবো আমরা স্বামী স্ত্রী, বাবা মা, দাদা দাদি হওয়ার জন্য প্রপোজ নামক কোনো প্যাকেজই নেইনি। বিনা প্যাকেজে সব পার করে এসেছি। ভ্যালেন্টাইনে ফুল কিনে প্রপোজ করা, তারপর লাভের চাপ দিয়ে রিলেশনে যাওয়া, এত সবে আমরা ছিলাম না। 3 বার কবুল আর নীল কাগজে একটা স্বাক্ষর করে দিয়েছি, বাকি সব আপনা আপনিই হয়ে গেছে। আমার নাতিপুতিরা বাহবা দেবে শুনে। তাই আমি বলি কি, এসব প্রপোজের ঝামেলার দরকার নেই। তুমি আমার সাথে চট্টগ্রাম যাবে, তারপর দেখবে বাসর, বাচ্চা কাচ্চা সব হাজির, বিনা অনুমতিতেই। চয়নের ঠোঁটের কোণে সেই বিখ্যাত হাসি। সে সুরলাকে লাজুক করছে। সুরলা চয়নের বুকে মৃদু আঘাত করে বলে, তুমি একটা অভদ্র, অশ্লীল, অসভ্য। সুরলাকে নিজের সাথে আঁকড়ে নেয় চয়ন। আপনি থেকে তুমিতে নেমেছে মানে মনের পর্দা পুরোটা পরিষ্কার। সুরলার কানের কাছে মুখ নিয়ে সুর তুলে বলে, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে। তাই কাছে আসো না, আরও কাছে আসো না। ইস, কথা বলো না, কোনো কথা বলো না। চয়নের সুর ধারালোটাকে সুরলার কাছে।
কান দিয়ে যেন ধোয়া বেরোচ্ছে। সুরলা ছুটতে যায়, বাধা দিতে চয়ন বলে, এই লুকোচুরি খেলাটা অনেক হয়েছে করলা বেগম, এর সমাপ্তি লগ্নে এসে গেছে। এতদিন আমার ওপর জেদ ধরে পড়ালেখাকে সময় দিয়েছিলেন, এবার পড়ালেখার জেদ ধরে লুকোচুরি খেলা বাদ দিয়ে আমাকে সময় দেবে, আমার কাছে পাশে থাকবে সব সময়। আমি কেমন স্ত্রী বিমুখ মানুষ তাও দেখা উচিত তোমার। আমার জন্য আবার তোমার ভালোবাসার কমতি পড়ে না। আমি দেখি তোমার ভালোবাসার মাত্রা কেমন। বিখ্যাত হাসি চয়নের। সুরলা চয়নের ধারালো কথার শিকড় থেকে বাঁচতে বলে, মা বাবা সরল কেউ বাসায় নেই, সবাই আমাকে রেখে কোথায় গেছে কে জানে। সরো, মাকে ফোন দিচ্ছি। চয়ন তার কপাল চুলকে আমাদের দুই পরিবার একসাথে ডিনারে গেছে, এখন কাউকে পাবে না তুমি। আপনি জানতেন? বিস্মিত আমিই তো পাঠিয়েছি। তাই সারা জবাব চয়নের। সুরলা বিস্মিত নয়নে চেয়ে বলে, কেন? প্রথমত আমি তোমাকে একা চাচ্ছিলাম, বাবা মা থাকলে স্পেস পেতাম না। তাছাড়া 2 লাইন বেশি বোঝা আর বাড়তি রিয়াক্ট করা মানুষ তুমি। আমাকে দেখে হই হুল্লোড় করে পুরো বাসা মাথায় তুলতে, সে আমার অজানা নয়। শেষে আমারই নাক কাটা যেত, তাই তাদের পাঠিয়ে দিয়েছি, যাতে যত ঝড় সব আমার উপর দিয়েই বয়ে যায়, কেউ টের অবধি না পায়। আর দ্বিতীয়ত আমাদের রিসেপশনের ডেট ফিক্সড করতে পাঠিয়েছি, এটা মূলত বাহানা ছিল। সুরলা চোখ ছোট ছোট করে তাকায়। চয়ন হেসে বলে, দেখো আমি তোমার জন্য কত কি করছি। আমার বন্ধুবান্ধব জানলে আমাকে মজনু বলে উপাধি দেবে, তুমি তো মূল্যই দিলে না। আর না দিলে ভালোবাসা, হায় এই দুঃখ কোথায় রাখি। আফসোসের ভান করে চয়ন। সুরলা ভেংসি কেটে খানিক দূরে সরে যায়, তারপর খানিক আগে ফেলে দেওয়া টেডি বিয়ারটা তুলে নেয় ফ্লোর থেকে। চয়নের দিকে তাকিয়ে ফিরতি ভেংসি কেটে টেডি বিয়ারটাকে বুকে জড়িয়ে নেয়। চয়ন বিড়বিড় করে, আমার থেকে টেডি বিয়ার বেশি মূল্য পাচ্ছে, যেচে আবার সতীন ডেকে আনলাম না তো। আল্লাহ রক্ষা করো। সুরলা টেডি বিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। চয়ন পকেট থেকে একটা আংটির বক্স বের করে, সুরলার পেছনে হাঁটু গেড়ে বসে মৃদু ডাকে, কিট্টি। তড়িৎ পিছু ঘুরে সুরলা চয়নকে হাঁটু গেটে আংটি হাতে বসে থাকতে দেখে চমকায়। চয়ন তাকে প্রপোজ করবে ভাবতেই খুশিতে মনটা যেন নেচে ওঠে। চয়ন ততক্ষণে বলা শুরু করেছে, প্রপোজ নামক এসব প্যাকেজ পুকেজ আমি কোনো কালেই বিশ্বাসী ছিলাম না, এখনও যে আছি তাও না। শুধুমাত্র তোমার ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে হাঁটুতে ভর দিয়ে বসে সব নিব্বির কাজ করতে হচ্ছে। বিয়ে শাদী তো হয়ে গেছে, সংসারও বাদ থাকেনি। বিয়ের সম্বন্ধে অসম্পূর্ণ সব কাজও সম্পূর্ণ করতে চাই। তোমাকে জীবনের শেষ সময় অবধি করলা বেগম, বিবি গরিলা আক্তার, তেলাপোকা বেগম বলে খ্যাপানোর অনুমতি চাই। অনুমতি দেবে করলা বেগম? চয়নের প্রপোজের ধরন দেখে সুরলা হাসি কান্নার ধরন ভুলে গেছে যেন। এটা কোন ধরনের প্রপোজ ছিল? আদৌ প্রপোজ ছিল? এভাবে মানুষ প্রপোজ করে? এই অদ্ভুত মানুষের সব কিছু অদ্ভুত, তাই বলে প্রপোজের ধরনটাও অদ্ভুত হবে? রীতিমতো হা করে তাকিয়ে আছে চয়নের পানে। চয়ন হেসে বলে, আমাকে নিয়ে ভাবতে গিয়ে উষ্ঠা খেয়ে গোষ্ঠী ভুলে যাওয়ার মন মানসিকতা সম্পন্ন মানুষটা আর যাই হোক আমার অনুমতি অগ্রাহ্য করতে পারবে না, তা আমি জানি। সুরলাকে কোনো কথার সুযোগ না দিয়ে আংটি পরিয়ে দেয় চয়ন, তারপর বলে, সিনেমার মতো এবার কি প্রপোজের পর জড়িয়ে ধরে কান্না করে দিতে হবে? উত্তরে সুরলার প্রশ্ন, এটা কি ছিল? প্যাকেজ মানে প্রপোজ ছিল। বসা থেকে উঠতে উঠতে বলে চয়ন। সুরলার চাপা শ্বাস ছেড়ে বলে, তুমি মানুষটা সত্যি অদ্ভুত। চয়ন উঠে দাঁড়িয়ে সুরলাকে একটানে নিজের বুকে নিয়ে এসেছে। সুরলার গালে আলতো হাত রেখে কোমল গলায় বলে, আমি অদ্ভুত কারণ আমার এসব প্রপোজ ফর্মালিটি মনে হয়। তোমার ক্ষেত্রে আমি কোনো ফর্মাল বিহেভ করা পছন্দ করি না, কারণ আমার মনোলিপির মুখ্য কথা, আমার মনোমাঝে ঘাপটি মেরে বসে থাকা মানুষটা হচ্ছে তুমি। আমার অনুভূতি যার জন্য নিয়ন্ত্রণ হারা, সেই মানুষটাও তুমি। আমার মন যার চোখের জলে অস্থির হয়, সেই মানুষটাও তুমি। যার ভালোবাসার পাশাপাশি রাগ ক্ষোভ অভিমানকে আমি কেয়ার করি, সেই মানুষটাও তুমি। আমার মন যাকে সারা জীবনের জন্য আঁকড়ে ধরে রাখার প্রতিজ্ঞা করেছে, সেই মানুষটাও তুমি। আমার মন যাকে আমার সংসার এবং আমার জীবনের বাঁধ হিসেবে সারা জীবনের জন্য চাই, সেই মানুষটাও তুমি।
আমার মন যাকে কখনো হারানোর কথা ভাবতে পারে না, সেই মানুষটাও কীর্তি। যেই মানুষটাকে সবসময় মনে হয় সে আমার, একান্তই আমার কীর্তি। এই কীর্তি নামধারী মানুষটাও তুমি। এসব মনোলিপিতে নোট করে রাখা মানুষকে আর যাই হোক প্রপোজের আশ্রয় নিতে হয় না। এবার যেন সুরলার অবাক হওয়ার পালা। এই প্রথম চয়ন তার সামনে নিজের অনুভূতির ভাণ্ডার খুলে বসেছে। চয়নের বলা প্রতিটা কথা সুরলার কানে বাজে, ভালো লাগার জন্ম দেয়। চয়নের অনুভূতিগুলো খুব কাছ থেকে অনুভব করে। হৃদস্পন্দন বাড়ছে ক্রমাগত। নিজেকে ভাগ্যবান মনে হয়। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তার হাসিটা চওড়া হয় যখন চয়ন তার কানের কাছে মুখ নিয়ে বহু প্রত্যাশিত জাদুকর শব্দটা উচ্চারণ করে, ভালোবাসি। সুরলার হৃদস্পন্দের মাত্রা শত সারাবার উপক্রম। চয়নের দিকে একবার লাজুক মাখা চোখে তাকিয়ে চয়নের বুকে মুখ লুকায়। চয়ন ফিরতি বলে, ভীষণ ভালোবাসি বিবি গরিলা বেগম ওরফে করলা বেগম কীর্তিকে। একের ভেতরটা সবটাকে। চয়নের ম্যাজিক্যাল ওয়ার্ড বলার ধরনটাও অদ্ভুত। ম্যাজিক্যাল ওয়ার্ড বলতে গিয়েও চয়ন তার ঐতিহাসিক দুষ্টুমি বাদ দেবে না। এটা স্বাভাবিক হলে কি হতো, এমনটা চয়নের বুকে মাথা রেখেই ভাবে সুরলা। পরক্ষণেই তার ভাবনার ধরন সে ভাবে অদ্ভুত হোক আর যাই হোক, এই মানুষটা তো আমারই। এই ভেবে চয়নকে শক্ত করে আঁকড়ে ধরে বলে, আমিও ভালোবাসি। চয়ন সুরলার কানের কাছে মুখ নিয়ে ঠোঁটের কোণে সেই ভিন্ন অর্থবহ হাসি টেনে গভীর গলায় তো প্রমাণ করো। অসভ্য, অশ্লীল, অভদ্র। চয়নের মনোক্তি বুঝতে পেরেছে সুরলা। লজ্জায় মরি মরি অবস্থা তার। চয়নের ঠোঁটের কোণে এই হাসিটা আর সরবার নয়। চারদিকের মানুষ আমায় ভদ্রই জানে, শুধুমাত্র তুমিই জানো অভদ্র। এর অর্থ একটাই, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে। আবার গেয়ে ওঠে চয়ন। সুরলা মুখ না উঠিয়েই বলে, যেমনই হোক আমারই। চওড়া এসে চয়নও সাই জানায়, যেমন হোক করলা বেগমেরই। দেখতে দেখতে সমাপ্তি লগ্নে এসে গেল গল্পটা। এতদিন যারা সাথে থেকে ধৈর্য সহকারে শুনেছেন গল্পটি, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। পুরো গল্পটা শুনে কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।